শ্রাবণের কথা শুনে চমকে গেল ওম। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দাদু কথা বলতে থাকে শ্রাবণের সাথে আর বলে, এটা তুমি কি করেছো? তুমি ওকে ছাড়িয়ে নিয়ে এসেছো? এ তো পুরো বড় বৌমার মতো হুবহু সাজ হয়েছে। তখনই শ্রাবণ বলে, হ্যাঁ, আমি নতুন মাকে ছাড়িয়ে নিয়ে এসেছি, কারণ আমার মনে হয় ঘোষ বাড়িকে এক সূত্রে বাঁধতে গেলে এই মানুষটারও এই সংসারে প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষেরই একবার অন্তত সুযোগ পাওয়া উচিত, আর আমিও মনে করেছি নতুন মাকে একবার সুযোগ দিতে হবে। তাই জন্যই আমি নিজে দায়িত্ব সহকারে কেস উইথড্র করে নিয়ে নতুন মাকে সাজিয়ে নিয়ে এসেছি। আসলে মৃত্তিকা এই সমস্ত পোশাক পরতেই চায়নি, কিন্তু শ্রাবণ ভয় দেখিয়ে পরিয়েছে। বলেছিল যদি মৃত্তিকা এই সমস্ত পোশাক না পরে তাহলে কোনোভাবেই আর কেস উইথড্র করবে না। বাধ্য হয়ে মৃত্তিকা এই ড্রেসটা পরে এখানে এসেছে। তখনই সানায়াকে ডাকার জন্য বলতে থাকে শ্রাবণ। এরপর সানায়া চলে এসেছে আর বলে, মম মম তোমাকে কে ছাড়ালো? শ্রাবণ তখন বলে, আমি ছাড়িয়ে নিয়ে এসেছি। তোমার কষ্টটা আমি দেখেছি। তুমি আমাকে বলতে পারছিলে না ঠিকই। তুমি কি ভেবেছিলে তুমি আমাকে বলবে না আর আমি সবটা মেনে নেব? তোমার চোখের জল আমার কাছে অনেক বেশি কষ্ট লাগছিল, তাই জন্যই তো আমি এই সিচুয়েশনটা তৈরি করলাম। কেমন লাগছে বলো এখন? আর তখনই সানায়া আর মমের মধ্যে যেটুকু ভুল বোঝাবুঝি ছিল মিটে যায়। আর এর মধ্যেই মৃত্তিকা দাদুর কাছে এসে ক্ষমা চায় আর বলে, বাবা, আমার সত্যি ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন, আমি আর কখনো কোনো অন্যায় করব না। তখনই দাদু বলে, তোমাকে বিশ্বাস করা যায় না, কখনোই তোমাকে বিশ্বাস করতে আমি পারবো না। আগে দেখি তোমার রূপটা কেমন বদলায়। মৃত্তিকা বলে, আমি সত্যিই বলছি। এরপরে শ্রাবণ বলে, জানি না কি করবে উনি, তবে উনি আমাকে কথা দিয়েছে এই বাড়ির আর কারোর কোনো ক্ষতি করবে না। উনি এই বাড়ির বড় বউয়ের মতোই থাকবে। এই যে নতুন মা, আপনার কাছে তো দাদু ব্যাস এটুকুই চেয়েছিল যে আপনি বাবার জন্য সব কিছু করবেন, শাখা পরবেন, সিঁদুর পরবেন, ব্যাস এটাই। আর তো আপনার কাছে কিছু চাওয়ার নেই। এরপর সানায়া বলে, মম, তুমি অন্তত এবারে আমার সম্মানটা রেখো। আমি তো তোমাকে ভালোবাসি বলো। তুমি জেলে চলে যাওয়ার পর থেকেই আমি ভীষণভাবে একা হয়ে গেছিলাম, আর বৌদিভাই সেটা দেখেছিল, তাই জন্যই তোমাকে ছাড়িয়ে নিয়ে এসেছে। এখন অন্তত একটু ভালো হয়ে থেকো। তখনই শ্রাবণ বলে, থাকবে, নতুন মা ভালো হয়েই থাকবে। আমাকে যখন উনি কথা দিয়েছে সেই কথা আশা করি উনি রাখবে। এরপরে শ্রাবণ তখন বলতে থাকে, যাক তাহলে তো ভালোই হবে। এবারে তোমরা যাও, কি ওপরে ফ্রেশ হয়ে এসো। অন্যদিকে শ্রাবণের মনে একটা কথাই চলতে থাকে, যে কি করে সমস্ত সত্যিটা সামনে নিয়ে আসা যাবে। তখনই চলে এসেছে রানু আর বলে, শ্রাবণ, একটা কথা বলবো। তুমি তো নতুন বৌদিকেও সুযোগ সুবিধা দিলে। বলছিলাম, আমার মেয়ের তো সামনেই বিয়ে, তুমি তো জানো ঋষিকার বিয়ে। তো আমার ছেলেকে যদি একবার সুযোগ দিতে ঋতকে, তাহলে খুব ভালো হতো। অমরেশ তখন বলে, কি হচ্ছে কি রানু? তুমি ওর জন্য এরকমভাবে কান্নাকাটি করছো কেন? তুমি জানো না তোমার ছেলে কি অপরাধ করেছে? তখনই রানু বলে, জানি তো, আমি জানি ও কি অপরাধ করেছে। নতুন বৌদিও তো কম অপরাধ করেনি গো। নতুন বৌদিকে যদি শ্রাবণ ছাড়িয়ে আনতে পারে, তাহলে আমার ছেলেকে কেন নয়? এরপরে ওম বলে, কেন ছাড়াবে না? ও তো কথা দিয়েছে ঘোষ বাড়িকে এক সূত্রে বাঁধবে, আর ঘোষ বাড়িকে এক সূত্রে বাঁধতে হলে ঋতুকেও তো প্রয়োজন আছে আমাদের সংসারে। তখনই শ্রাবণ ভাবে কি করবে। এর মধ্যেই মল্লারের কথাই ভাবতে থাকে শ্রাবণ, আর চলে গেছে দাদুর কাছে। দাদুর কাছে গিয়ে কথা বলতে থাকে। আর তখনই দাদু বলে, দেখো নাথ বৌমা, তোমাকে যেই দায়িত্ব আমি দিয়েছি তুমি সেটা আগে সামলাও। ঋষিকা আর অনুভবের কিন্তু সামনেই বিয়ে, সমস্ত দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। শ্রাবণ তখন বলে, আমি তো দায়িত্ব নেওয়ার জন্য একদম রেডি আছি দাদু, আমাকে আর এই সমস্ত কথা বলতে হবে না। পরের দিন শ্রাবণ রেডি হচ্ছে সেকেন্ড গানের রেকর্ডিং করতে যাবে বলে। আর এরপরে ওম তখন বলে, আজকেও গানের রেকর্ডিং আছে? বাহ, এই সুযোগে মল্লারবাবুর সাথে দেখাটাও হয়ে যায়, তাই না শ্রাবণ? শ্রাবণ তখন বলে, আবারও আপনি ভুলভাল কথা বলতে শুরু করেছেন। আপনার যা ইচ্ছা আপনি বলতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। এরপর শ্রাবণ চলে গেছে গঙ্গার সাইডে গানের রেকর্ডিং করতে। গানের রেকর্ডিং করার সময় শ্রাবণের চুলগুলো চোখের সামনে আসতে থাকে, সেগুলো মল্লার নিজে হাত দিয়ে সরিয়ে দেয়। আর এই সমস্ত দৃশ্য দেখার পরে তো ওম আরোই বিশ্বাস করে নেয় যে মল্লার আর শ্রাবণের সাথে এদের মধ্যে কোনো একটা সম্পর্ক রয়েছে। অন্যদিকে গান যখন শেষ হয়ে যায় তখনই শ্রাবণ মল্লারকে জিজ্ঞেস করে, আচ্ছা শিব কে বলুন তো? তখনই মল্লারবাবু বলে, শিবকে? এই প্রশ্নটা আপনি আমাকে না করে ব্রজমোহন ঘোষকে করবেন, তাহলেই বুঝতে পারবেন। তখনই ব্রজমোহন ঘোষের কথাই বলতে থাকে শ্রাবণ আর বলে, দাদুকে আমি জিজ্ঞেস করেছিলাম, দাদু বলেছে
শিব এই পরিবারের কেউ হয় না, কোনোদিন কেউ ছিলও না। আর তখনই মল্লার বলে, তাই? ভালো কথা তো, তাহলে আর কি বলবো বলুন তো। ঘোষবাড়ির অনেক রহস্য আছে, প্রত্যেকটা রহস্যই খুব হেয়ালি টাইপের। আস্তে আস্তে যত দিন যাবে ততই আপনি জানতে পারবেন, তবে তার জন্য একটু ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে কোনো কিছুই সম্ভব না, জানেন তো সেটা। শ্রাবণ তখন বলে, হ্যাঁ, আমি একটা কথা খুব ভালো মতন বুঝতে পারছি যে আপনি ঘোষবাড়ির সমস্ত রহস্যটা জানেন, কিন্তু আমাকে বলতে চাইছেন না। এরপর মল্লার বলে, সময় আসলে সবটাই জানতে পারবেন, কিন্তু ব্রজমোহন ঘোষও কিন্তু সবটা জানে, চাইলে আপনাকে বলতেই পারে। এরপর শ্রাবণ চলে এসেছে আর দাদুকে ওই চাবিটা ফিরিয়ে দেয় আর বলে, দাদু, এই সংসারের চাবিটা তুমি তোমার কাছেই রাখো। তখনই ব্রজমোহন ঘোষ বলে, কেন আমার কাছে রাখবো মানে? আমি তো এই দায়িত্বটা তোমার হাতে তুলে দিয়েছিলাম নাথ বৌমা। তখনই শ্রাবণ বলে, হ্যাঁ, কিন্তু তুমি তো এই পরিবারের অনেক সত্যি লুকিয়ে গেছো, অনেক সত্যি তুমি আমাকে বলনি। আর আমি যদি এই পরিবারের পুরো সত্যি না জানি, তাহলে আমি এখান থেকে সবাইকে একসাথে করতে পারবো না দাদু। শিবকে বলো না, শিবকে। এই কথাটার উত্তর তুমি কেন দাও না? শিব কি এই পরিবারেরই কেউ ছিল? আর তখন দাদু বলেন, না, শিব এই পরিবারের কেউ না, বুঝতে পেরেছো? আর বাসুদেব ওকে বারণ করো এই সমস্ত কথাগুলো বলতে। এর মধ্যেই চলে এসেছে ওম আর বলে, এত চিৎকার কিসের জন্য দাদু? তখনই ব্রজমোহন বলে, তুমি তোমার স্ত্রীকে সামলাও। তোমার স্ত্রী শিবের সম্পর্কে জিজ্ঞেস করছে, বসুদার সম্পর্কে জিজ্ঞেস করছে, পুরনো অতীত ঘাটতে চাইছে শ্রাবণ, যেটা আমার একদমই ইচ্ছে নেই বলার। এরপরই শ্রাবণকে হাত ধরে টানতে টানতে নিয়ে যায় ওম আর বলে, আসুন আসুন, আমি বলছি আপনাকে, এত কিছু জানার জন্য আপনি এত আগ্রহী হয়েছেন। এরপর শ্রাবণ বলে, হাতটা ছাড়ুন মিস্টার ঘোষ, আপনি সবসময় এভাবে আমাকে টানতে টানতে কোথায় নিয়ে আসছেন বলুন তো। তখনই ওম বলে, তোমার কি জানার আছে তুমি আমার কাছে প্রশ্ন করো। শ্রাবণ বলে, আপনার কাছে প্রশ্ন করলেই কি আপনি উত্তর দেবেন? তেমনটা তো না। ওম বলে, শুনি তোমার কি প্রশ্ন আছে। এরপর শ্রাবণ বলে, শিবকে বসুদার সাথে শিবের ঠিক কী সম্পর্ক বলুন। এই কথাটা শোনার পরে ওম চমকে যায়। ওম আর কিছু বুঝতে পারছে না কি বলবে। আর অন্যদিকে দাদুও খুব ভয় পেয়ে গেছে। বাসুদেব বলে, কি হলো জেঠুমণি? তখনই দাদু বলে, আচ্ছা বাসু, আমার একটা খুব ভয় লাগছে জানো। আমার নাথ বৌমা এই ঘোষ পরিবারের পুরনো অতীত আবার সামনে নিয়ে চলে আসবে না তো? তাহলেই তো অনেক বিপদ আসতে চলেছে এই পরিবারের। তখনই বাসুদেব আঙ্কেল বলে, আমিও একটা কথা খুব বুঝতে পারছি না, শ্রাবণকে এত কথা বলছেটা কি? শ্রাবণ কি করেই বা শিবের কথা জানতে পারছে? আমার কাছেও না সবটা রহস্যজনক লাগছে। এর মধ্যেই ওম তখন বলে, শোনো শ্রাবণ, তোমার কোনো প্রশ্নের উত্তরই আমি দিতে বাধ্য নই, বুঝতে পেরেছো? এর পরের দিনই দেখা যায় দাদু শ্রাবণকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছে করে একটা ক্যালেন্ডার টানায়, যেখানে সমস্ত দাগগুলো ম্যাক্সিমাম কাটা চিহ্ন দেওয়া। আর 2-3টে দিন বাকি রয়েছে এই ঘোষ পরিবারকে একসূত্রে বাঁধার জন্য। শ্রাবণ সেটা দেখে, বুঝতে পারে আর ভাবে, সবাইকে এক করতে হলে আগে আমাকে অতীতটা জানতেই হবে।